সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প মানেই এক অদ্ভুত টান, যেখানে গ্রামীণ জীবনের সরলতা আর অজানার রহস্য একসাথে মিশে যায়। আজ আমরা শুনবো তাঁরই এক অনবদ্য রচনা, কালো কুকুর। নামটা সহজ হলেও এর ভেতরে লুকিয়ে আছে শিহরণ জাগানো অভিজ্ঞতা, যা পাঠক শ্রোতাকে নিয়ে যাবে এক অচেনা আবহে। তো শুরু করলাম আমার আজকের গল্প, কালো কুকুর। সেবার শরৎকালে গোয়েন্দা প্রবর কর্নেল নীলাদ্রি সরকার এ কথা ও কথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? শুনে একটু মন মরা হয়ে পড়লুম। ছিল, ভীষণ ছিল। কিন্তু দৈনিক সত্যসেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো? থাকবে। যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে থাকলেন। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, মুর্শিদাবাদে রোশনিবাগ নামে একটা জায়গা আছে। সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা। কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন এ কথা? হাসতে হাসতে বললুম। পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি? কর্নেল গম্ভীর হয়ে বললেন, জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো। কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে, টানতে টানতে নিয়ে যায়। জেদ চড়ে গেল মাথায়। বললাম, ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে। যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রশনিবাগ পৌঁছে গেলাম। নবাবী আমলের সমৃদ্ধ আধা শহরে গ্রাম। আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাত। ঝটফট খাওয়া সেরে ঝিপ নিয়ে বেরিয়ে পড়লুম। আসার সময় চৌকিদার পই পই করে বলে দিল, যেন দুজনে সব সময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম, আপনি বরং পাখির প্রজাপতিদের খোঁজে ঘুরতে বেরুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। কর্নেলও হেসে বললেন, তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতাম না জয়ন্ত। তারপর বাইনোকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন। যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি, তখন উনি জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে থাকলো। বারবার পিছন ঘুরে দেখে নিচ্ছি। বুদ্ধি করে একটা লোহার রড এনেছিলুম, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুজকুড়ি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খ্যাঁচ মারব। কিন্তু তারপরে পিছনে গর্জন শুনে চমকে উঠলাম। ঝটফট ঘুরে দেখি, সত্যি একটা কালো কুকুর বিভৎস হাঁ করে চাপা গর্জন করছে সে।
তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায়, ক্রুর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে, লগলগে জিভ থেকে ফোঁটায় ফোঁটায় কি রক্ত ঝরছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেল মরিয়া হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে থাকলো। কিন্তু রাগে আমার তখন মাথা ঠিক নেই, ওর মাথাটা রডে বাড়ি মেরে দুফাক না করে ফিরছি না, যা থাকে বড়াতে। উঁচু নিচু গাছপালা, কাটা ঝোপ, তারপর ঘষা ক্ষেত, ঘাসের ঢাকা এলোমেলো পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে, আমিও ছুটে যাচ্ছি। মাঝে মাঝে সে পিছনে ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে এবং ক্রুর মুখভঙ্গি করে গজরাচ্ছে। কাঁটায় আমার শার্ট প্যান্টের ততক্ষণে পর্দা ফাঁই অবস্থা, জুতোয় জল কাদা লেগেছে প্রচুর। একখানে শুকনো লতা পাতায় জড়িয়ে আচার খেলো। তারপর মনে হলো সে আমার নাম ধরে ডাকছে, জয়ন্ত, জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছে, তাই কান করলেন না। কালো কুকুরটা মিটার 25 দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, তেমনই রক্ত মাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়লো। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল, সামনের ভাঙা চোরা একটা বাড়িও দেখতে পেলাম। তাহলে বোধ হয় রোশনীবাগ স্টেশন বাজারের পেছন দিকটা এসে পড়েছি। কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে থাকলো। চোখ বুজে কুঁজো হচ্ছিল। তারপর রডটা তুলে বাই বাই করে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানতো। দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকে গুলো ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুদে জিভগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভিতরে ঢুকে পড়লুম। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছু নেই, সব কারা হয়তো খুলে নিয়ে গেছে। এ ঘর থেকে ও ঘর, তারপর আর একটা ঘর, কোনো ঘরের ভেতরে জঙ্গল গজিয়েছে, আবার ছাদ ভাঙা, কড়িকাঠ ঝুলে রয়েছে। শেষে যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে, দরজাটা খোলা, ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম। তারপর ঘুরে দেখি ঢ্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন। ঠোঁটের কোণায় হাসিটাও কেমন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতের একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘর ঘরে গলায় বললেন, রডটা দেখি। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন। পাগল নয় তো? আমি একটু ভ্যাবাচাকা খেলুম। উনি রডটা জানলায় গলিয়ে ছুঁড়ে ফেললেন, কিন্তু ঠোঁটের কোণায় সেই হাসিটা লেগে আছে। চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ। ভয় ভয় এবং অপ্রস্তুত মুখে বললুম, আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। চামচিকের পাল্লায় পড়ে কথা কেড়ে নিয়ে ভদ্রলোক খিকখিক করে হেসে বললেন, খুব জ্বালিয়েছে বুঝি? তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে? একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম, ঝিলে ছিপ ফেলে বসেছিলুম, কোথাকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। ভদ্রলোক ওপাশে ঘুরে বললেন, দেখুন তো, ওই কুকুরটা নাকি
দেখেই চমকে উঠলুম। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়। কোণার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে। সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল হাঁ করা মুখ, ধারালো দাঁত আর লকলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। শুধু তার হিংসুটে চোখ দুটো জল জল করছে, আমার দিকেই তাকিয়ে আছে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। ভদ্রলোক হাসলেন আবার, চোখ নাচিয়ে বললেন, কি মনে হচ্ছে, সেই কুকুরটা না? গলা শুকিয়ে গেছে আতঙ্কে বললুম, কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এইসব জিনিস দিয়ে স্টাফ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে না? সায় দিয়ে বললুম, দেখাচ্ছে। কিন্তু কিন্তু কিসের এতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যার দক্ষতা অর্জন করেছি। এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো এই চামচিকেগুলো নাকি। দেওয়ালের দিকে তাকিয়ে আবার চমক লাগলো। সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেঁটে রয়েছে, জল জলে নীল চোখ তাদের। দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে, বলা যায় না। বললুম, ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মৃত। বৃদ্ধ আবার মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন, কিন্তু ওরা জীবিত হতে পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকার ভাবে পেয়েছেন। এবার আসুন, আপনাকে আর একটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয় ভয় এগিয়ে ওকে অনুসরণ করলুম। পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এঁটে দিলেন। অস্বস্তিটা আরো বেড়ে গেল। বৃদ্ধ এই ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম, আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদির ওপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে শার্ট প্যান্ট, পায়ে জঙ্গল বুট আমারই মতো, হাতে এক হাতে মাছ ধরার ছিপ আর কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্ফলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? বৃদ্ধ চোখ কটমট করে বললেন, মানুষ মরণশীল। তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো সখনো ওর ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতেও যেতে অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এইসব ব্যাপারে খুব উদার। ভয় ভয় সায় দিলুম, আজ্ঞে হ্যাঁ, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন, তুমি অমরত্ব চাও না? আটকে উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললুম, না না, হাত ছাড়ুন, আপনি হাত ছাড়ুন। বৃদ্ধ গায়ে প্রচন্ড জোর, আর হাতটাও কি ভীষণ ঠান্ডা, হিম। রক্ত জমে যাচ্ছিল। খিক খিক করে হাসতে হাসতে বললেন, তেমন কিছু যন্ত্রণা হবে না, জাস্ট একটু মাথা ঘুরবে। গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব, তারপর তোমার চামড়ার ভেতর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেব, ব্যাস অমর হয়ে যাবে। বলে কি, আমার জ্যান্ত
শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না? প্রচন্ড আপত্তি জানিয়ে বললুম, আমি অমর হতে চাই নে, হাত ছেড়ে দিন। বৃদ্ধ চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাবু, তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি নে। এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি, বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্টে। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও টেবিলে গিয়ে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো। তাহলে এই ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সি। কাকুতি মিনতি করে বললুম, প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? জনার্দন বক্সি খিকখিক করে হেসে বললেন, হা, ভয় নেই ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগাও হয়েছে, এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম। তারপর একেবারে বাইরে। ভুতুড়ে চামচিকে গুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটাও গর্জরে তেড়ে এলো কোথাকে। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলাম। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠোকর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল। বিকট গর্জন করে ঝাঁপ দিল, সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ কানে এলো। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ হয়েছো ডার্লিং। না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যালসেশিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি। অবাক হয়ে বললুম, কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিশাচ, কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছিল দেখেছি। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকে গুলো? কর্নেল হাসতে হাসতে বললেন, কিছু চামচিকেকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার উপর যারা হামলা করেছিল তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদের সে মানুষের মাংস খাওয়া শিখিয়েছিল। যাই হোক, তোমার মাংস খুবলে নিতে পারেনি তারা। খুব লাফালাফি করেছিলে কি না? এই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে। দিয়েছি, এতক্ষণে সে থানার লক আপে, বলে কর্নেল উঠে দাঁড়ালেন। টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলাতে আশা করি ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই। আমার গল্পটি শেষ হলো। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।